আসসালামু আলাইকুম। স্বাগতম এডুকেয়ার 360-তে। এখন আমরা আলোচনা করব কোষ এবং কোষের গঠন এই লেকচার সিরিজের চতুর্থ লেকচারটি নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আজকের আলোচনায় থাকছে একটি উদ্ভিদ কোষের বিভিন্ন উপাদানগুলোর পরিচিতি। তো আমরা সময় নষ্ট না করে প্রথমেই আলোচনায় চলে আসি। তো আমরা যদি একটি উদ্ভিদ কোষকে খেয়াল করি তাহলে আমরা দেখব যে একটি উদ্ভিদ কোষের টোটাল দু ধরনের উপাদান রয়েছে। এক ধরনের উপাদান যারা জীবিত, অন্য আরেক ধরনের উপাদান যারা জীবিত নয়। তো জীবিত উপাদানগুলোকে বলা হয় সজীব উপাদান, কিংবা সেগুলোকে একত্রে আরেকটি নামে ডাকা হয়, তা হলো প্রোটোপ্লাজম। আর জড় উপাদানগুলো রয়েছে। এই জড় উপাদানগুলো একটি কোষের মাঝে বিভিন্নভাবে বা বিভিন্ন রূপে অবস্থান করতে পারে। তো আমরা মোট তিনটি রূপে আমরা এই জড় উপাদানগুলোকে পাই। কিছু কিছু জড় উপাদান থাকে সঞ্চিত পদার্থ হিসেবে, কিছু কিছু জড় উপাদান থাকে নিঃসৃত পদার্থ হিসেবে, আবার কিছু কিছু জড় উপাদান থাকে বর্জ্য পদার্থ হিসেবে। তো আমরা এখন এই জড় উপাদানগুলো সম্পর্কে জানব। তো জড় উপাদানগুলোর মাঝে যেগুলো সঞ্চিত পদার্থ হিসেবে থাকে সেগুলোর অন্যতম হলো কার্বোহাইড্রেট। সেগুলোর মাঝে অন্যতম হলো কার্বোহাইড্রেট। আমরা জানি উদ্ভিদের সঞ্চিত খাদ্য হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। তো সঞ্চিত পদার্থের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকবে কার্বোহাইড্রেট। দ্বিতীয় যে উপাদানটি রয়েছে, দ্বিতীয় উপাদানটি হলো প্রোটিন, যা একটি উদ্ভিদের সঞ্চিত উপাদান হিসেবে থাকে। এবং তৃতীয় উপাদানটি হচ্ছে লিপিড। তো সঞ্চিত পদার্থ হিসেবে কি কি থাকে? সঞ্চিত পদার্থ হিসেবে থাকে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। এরপরে আমরা আসি নিঃসৃত পদার্থ হিসেবে যারা যারা থাকে তাদের পরিচিতিতে। নিঃসৃত পদার্থ হিসেবে একটি কোষের মধ্যে জমা থাকে পিগমেন্ট। পিগমেন্টের আগে আমরা আলোচনা করি নেকটার হিসেবে। নেকটার থেকে নেকটার, পিগমেন্ট, তারপরে আমরা আসি হরমোন এবং এনজাইম। তো আমরা দেখছি যে নিঃসৃত পদার্থগুলো হলো পিগমেন্ট, হরমোন, এনজাইম এবং নেকটার। তো এই চারটি জিনিসকে আমরা যদি মনে রাখতে চাই তাহলে আমরা একটি ওয়ার্ড মনে রাখতে পারি। সেই ওয়ার্ডটি হলো ফ্যান। PHEN। এই ফ্যানের পি ফর পিগমেন্ট, H for hormone, E for enzyme, and N for nectar. তো আমরা এই কিওয়ার্ডটির মাধ্যমে নিঃসৃত পদার্থগুলো মনে রাখতে পারি। তো আমরা এখানে PHEN, ফ্যান, এই ফ্যান ওয়ার্ডটির শেষে ন রয়েছে, সেই ন দিয়ে আমরা মনে রাখতে পারি যে এটা হচ্ছে নিঃসৃত পদার্থ। আর এই ওয়ার্ডটির বর্ণগুলো দ্বারা আমি মনে রাখতে পারি যে নিঃসৃত পদার্থগুলো কি কি। তো আমরা নিঃসৃত পদার্থগুলো সম্পর্কে জানলাম। নিঃসৃত পদার্থগুলো হলো পিগমেন্ট, হরমোন, এনজাইম অ্যান্ড নেকটার। পিগমেন্ট হচ্ছে বিভিন্ন রঞ্জক। এই পিগমেন্টগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ক্লোরোফিল। তারপরে রয়েছে বিভিন্ন ক্যারোটিনয়েডসগুলো, ক্লোরোফিল, ক্যারোটিনয়েডস। তো আমরা একটু লিখে ফেলি, ক্লোরোফিল, ক্যারোটিনয়েডস, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে পিগমেন্ট বা রঞ্জক। তো আমরা জানলাম নিঃসৃত পদার্থগুলো হচ্ছে PHEN তথা পিগমেন্ট, হরমোন,
এনজাইম এবং নেকটার। তো পিগমেন্টের উদাহরণ কী কী? পিগমেন্টের উদাহরণ হচ্ছে ক্লোরোফিল, ক্যারোটিনয়েডস, জ্যান্থোফিল এটসেট্রা। এবার আসি আমরা বিভিন্ন বর্জ্য পদার্থগুলোতে। বর্জ্য পদার্থগুলোর মধ্যে আমরা যেগুলো অন্যতম হিসেবে উল্লেখ করতে পারি তা হলো রেজিন, ট্যানিন, তারপরে হচ্ছে ল্যাটেক্স, গাম, তারপরে বিভিন্ন উদ্বায়ী তেল, তারপরে হচ্ছে বিভিন্ন খনিজ পদার্থ। তো আমরা বর্জ্য পদার্থগুলোর নাম জানলাম। বর্জ্য পদার্থগুলো হচ্ছে রেজিন, ট্যানিন, ল্যাটেক্স, গাম, উদ্বায়ী তেল এবং খনিজ পদার্থ। তো এখানে আরেকটি জানার বিষয় রয়েছে, তা হলো এই যে খনিজ পদার্থগুলো রয়েছে, খনিজ পদার্থগুলো মূলত ক্রিস্টালের আকারে থাকে। খনিজ পদার্থগুলো মূলত থাকে হচ্ছে ক্রিস্টাল আকারে, ক্রিস্টাল বা দানা আকারে, ক্রিস্টাল আকারে থাকে। তো আমরা মোট অনেকগুলো ক্রিস্টাল সেখানে পেতে পারি, কিন্তু উল্লেখযোগ্য দুটি ক্রিস্টাল হচ্ছে গ্রাফাইট এবং সিস্টোলিথ। উল্লেখযোগ্য দুটি ক্রিস্টাল হচ্ছে গ্রাফাইট এবং সিস্টোলিথ। তো এই গ্রাফাইটটা কি? গ্রাফাইটটা মূলত হচ্ছে এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট এবং এটি দেখতে সূচের মতো। ক্যালসিয়াম অক্সালেট এবং এটি দেখতে হচ্ছে সূচের মতো। তারপরে সিস্টোলিথ, এখানে স্পেলিং ভুল হয়েছিল। তো এই সিস্টোলিথ যদি আমরা দেখি, সিস্টোলিথটি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এবং এটি দেখতে আঙুরের থোকার মতো। এখন আমরা আসি সজীব উপাদানগুলো নিয়ে আলোচনায়। তো সজীব উপাদানগুলোকে আমরা তিনটি অংশে ভাগ করতে পারি। সজীব উপাদানগুলোর আরেকটি নাম প্রোটোপ্লাজম। আর আমরা জানি কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস মিলেই গঠন করে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের সংজ্ঞায় বলা হয়েছে যে কোষ প্রাচীর দ্বারা বেষ্টিত সমুদয় জীবিত অংশকে বলা হয় প্রোটোপ্লাজম। তো এই যে সাপোজ এই লাল জিনিসটি আমরা ধরি কোষ প্রাচীর, তাহলে এই কোষ প্রাচীরের ভেতরে প্রথমেই থাকে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লির ভেতরে থাকে সাইটোপ্লাজম এবং সেই সাইটোপ্লাজমে থাকে নিউক্লিয়াস। তো এই যে এই কোষ প্রাচীরের ভেতরে থাকা কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং এই যে গোল নিউক্লিয়াস, এই তিনটি জিনিস মিলে গঠিত হয় প্রোটোপ্লাজম বা সজীব উপাদান। তো এখন আমরা দেখি কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের কি বিবরণী আমরা পাই। তো আমরা কোষ ঝিল্লি নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আমরা এখন আলোচনা করব সাইটোপ্লাজমের দুটি অংশ নিয়ে। সাইটোপ্লাজম মূলত দুটি অংশ নিয়ে গঠিত। প্রথমটি হচ্ছে সাইটোপ্লাজমীয় মাতৃকা, একে আরেকটি নামে ডাকা হয়, সেটি হচ্ছে হায়ালোপ্লাজম অথবা সাইটোসোল। সাইটোপ্লাজমীয় মাতৃকাকে আরও দুটি নামে ডাকা হয়, একটি হলো হায়ালোপ্লাজম, অপরটি হলো সাইটোসোল। ওকে, সাইটোপ্লাজমের মাতৃকার মাঝে কিছু অঙ্গাণু ছড়ানো থাকে। এই অঙ্গাণুগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কোষ গহ্বর, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে আমি সংক্ষেপে লিখেছি ER, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপরে আসে রাইবোজোম, গলগি বডি, লাইসোজোম, এরপরে আসে সেন্ট্রোজোম, তারপরে আসে কোষ কঙ্কাল, পারক্সিজম এবং গ্লাইঅক্সিজম। এই কোষ কঙ্কালটি আবার 3 ধরনের হতে পারে: মাইক্রোটিউবিউলস, হচ্ছে মাইক্রোফিলামেন্ট, এবং তৃতীয়টি হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট এখানে ধরছে না, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তো আমরা দেখলাম যে সাইটোপ্লাজমের দুটি অংশ, এক হচ্ছে সাইটোপ্লাজমীয় মাতৃকা, অপরটি হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় মাতৃকার আরও দুটি নাম হচ্ছে হায়ালোপ্লাজম অথবা সাইটোসোল। আর সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কোষ গহ্বর, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, গলজি বডি, লাইসোজোম, সেন্ট্রোজোম, কোষ কঙ্কাল, পারক্সিজম এবং গ্লাইঅক্সিজম। এরপরে আসি এই যে প্রোটোপ্লাজমের তৃতীয় উপাদানটি নিয়ে। তৃতীয় উপাদানটি হচ্ছে নিউক্লিয়াস, এই যে গোলাকার জিনিসটি। এই নিউক্লিয়াস আবার 4টি জিনিস নিয়ে গঠিত। একটি হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, যেটি দ্বিস্তরী মেমব্রেন, অপরটি হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম অথবা ক্রোমাটিন তন্তু যাকে আমরা বলি, তৃতীয়টি হচ্ছে নিউক্লিওপ্লাজম এবং চতুর্থটি হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওপ্লাজম হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে যে ঘন থকথকে জেলির ন্যায় বস্তুটি থাকে সেটি, আর শেষটি হচ্ছে নিউক্লিওলাস, এটি খুবই ঘনত্ব সম্পন্ন একটি গোলাকার অঙ্গাণু। তো এই ছিল আমাদের কোষের বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা। তো আমরা পরবর্তী লেকচারগুলোতে কোষ সম্পর্কে এবং কোষের এই অঙ্গাণুগুলো সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানব। তো পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন এবং সবসময় আমার সাথেই থাকবেন। ভিডিওগুলো শেয়ার করে আমার এই ভিডিওগুলোকে অন্যের উপকারে আসার জন্য সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।